বলে আহান এক পা করে সামনে এগোতে থাকে। ইয়ানা কিছুটা ভয় পেয়ে যায়। মেয়েরা সবকিছুর সাথে লড়তে পারে, কিন্তু যখন কেউ তার ইজ্জতের দিকে হাত বাড়ায়, তখন পরিস্থিতির ওপর ভিত্তি করে কেউ সাহসী হয়ে ওঠে, আবার কেউ সবচেয়ে দুর্বল। ইয়ানা যথাসম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে, কিন্তু তার সামনে স্বয়ং অগ্নি চৌধুরী দাঁড়িয়ে আছে, যার সাথে মোকাবেলা করা অসম্ভব। আহানের রাগে চোখ দুটি লাল হয়ে গেছে, কপালে রগগুলো ফুলে নীল হয়ে আছে। ফর্সা হওয়ার দরুন পুরো মুখ লাল হয়ে গেছে। আহানের মনে হচ্ছে ইয়ানাকে শেষ করে দিতে। আহান ইয়ানার সামনে গিয়ে মুখ চেপে ধরে দতে দত চেপে বলে, এখনো তুই পেঁচেছিস কেন? তোর ইচ্ছে তো পূরণ করছিলাম। পরপুরুষের সঙ্গ পেতে খুব ভালো লাগে তোর, তাই না? একজন তুই মন ভরে না, তাই আরেকজন নিয়ে নিয়েছিস। বল, কি আছে ওই ছেলেটার মধ্যে যা আমার মধ্যে নেই? আমার থেকে বেশি সুখ দেয় নাকি এতক্ষণে বেরিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু আমি নিতে পারিনি? ইয়ানা আহানের কথা সহ্য করতে না পেরে কানে দুই হাত চেপে বলে, প্লিজ চুপ করুন, আর নিতে পারছি না। ছি, কি জঘন্য চিন্তা ভাবনা আপনার! লজ্জা করে না একটা মেয়ে সম্পর্কে এইসব বলতে? আহান ইয়ানার কথা শুনে রেগে চিৎকার দিয়ে বলে, না, করো না লজ্জা। কারণ তোরও সব মেরে ঝরনা বই একজনকে দিয়ে হয় না, পর আরেকজনের কাছে চলে যাস। আর আজ আমি তোর সে আশায় পূরণ করব, যাতে কারোর কাছে না যেতে পারিস। বলে আহান ইয়ানার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। কেসের পরিমাণ এত দ্রুত ছিল, ইয়ানার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আহান কেস থেকে আস্তে আস্তে কামড়ে পরিণত করে। ইয়ানা সহ্য করতে না পেরে ছটফট শুরু করে দেয়, কিন্তু আহানকে এক চুলও নড়াতে পারেনি। ইয়ানার ছটফটের কারণেই আহান আরও রেগে যায়, তাই তার হাত দুটোকে বালিশের সাথে চেপে ধরে। ইয়ানা শুধু মুখ দিয়ে শব্দ করছে, না শরীর আর না হাত নড়াতে পারছে। আহান ইয়ানার ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। আহানের প্রতিটা বাইট থেকে রক্ত ঝরছে। আহান পুরোপুরি অন্য এক ঘোরের মধ্যে চলে যায়। সে অতিরিক্ত রাগে জ্ঞান হারিয়ে কি করছে কোনো ভাবান্তর নেই। সে ইয়ানাকে শাস্তি দিতে ব্যস্ত। আহান এবার নিজের শার্ট খুলে ইয়ানার দিকে অগ্রসর হয়। ইয়ানা কান্না করতে করতে ফুপিয়ে ওঠে। প্লিজ অগ্নি চৌধুরী, আমার এত বড় ক্ষতি করবেন না। আমার গায়ে কলঙ্কের ছায়া লাগাবেন না প্লিজ। আমি আপনার কাছে আমার নিজের সতীত্ব ভিক্ষা চাইছি। ইয়ানার প্রবণতে আহানের ধ্যান ভাঙে। রুমে লাইট অন করে তাড়াতাড়ি মুখে মাস্ক আর শার্ট পরে নেয়। ইয়ানার পাশে শান্ত হয়ে বসে নিজের চুল আঁকড়ে ধরে কি করছিল। ওফ শেট, অগ্নি চৌধুরী কিভাবে একটা মেয়ের ইজ্জতে হাত বাড়াতে পারে? কিন্তু পরক্ষণে ইয়ানার হাতের রিং এর কথা মনে পড়লে ইয়ানাকে এক টানে বিছানা থেকে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। ইয়ানা এখনো ফোপাচ্ছে। আহান ইয়ানার দিকে বিরক্তি নিয়ে বলে, কান্না থামাও। কিছু করেছি আমি? তাহলে কান্না করছো কেন? আহান ইয়ানার হাত থেকে এনগেজমেন্টের রিংটাকে এক টানে খুলে ছুঁড়ে ফেলে দিলেন, আর নিজে একটা রিং পরিয়ে দেয়। ইয়ানা আহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, কিছু করেননি আপনি বলছেন মিস্টার অগ্নি চৌধুরী? কি করেননি আপনি? একটা মেয়ে শপিং করতে আসছে, তাকে রাস্তা থেকে তুলে এনে হেনস্থা করছেন, তার অনুমতি ছাড়া বারবার তাকে ছোঁয়ার চেষ্টা করছেন। করেননি বলছেন আপনি, তাই না? বলে ইয়ানা আহানের হাত থেকে নিজের হাত ঝাড়া মেরে ফেলে দেয়। ফলে আহানের দেওয়া রিংটা নিচে পড়ে যায়। আহান রিংটা হাতে নিয়ে ইয়ানার হাত পেছন থেকে মুচড়ে দিয়ে বলে, সাহস কি করে হয় আমার হাত ছাড়া মেরে ফেলে দেওয়ার? ওই ছেলে যখন পড়িয়েছিল তখন তো ঠিকই পড়েছিস, তাহলে এখনো তো নাটক করছিস কেন? ইয়ানা আর কিছু বলেনি। ও বুঝে গেছে এই ছেলে পুরো সাইকো ডেভিল, তাই কথা বলে লাভ নেই। আসলে কাল রোয়ানার জন্মদিন, তাই সুমু আর ইয়ানা শপিং মলে গিয়েছিল রোয়ানার জন্য গিফট কিনতে। ইয়ানা নিজের জন্য একটা জামা পছন্দ করে ট্রায়াল রুমে চেক করতে যায়। ওইখান থেকে আহান ইয়ানাকে নিয়ে আসে। আহান অনেকদিন ধরে দেশের বাইরে থাকায় সিসিটিভি ফুটেজ চেক করেনি, তাই আজ সকালে ইয়ানাদের বাড়ির ফুটেজ অন করে। ফুটেজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে ইয়ানার এনগেজমেন্ট অনুষ্ঠান। তারপর রেগে সোজা চলে যায় ইয়ানার কাছে। তারপর সুমু কোনো এক কারণে একটু আড়াল হলেই ইয়ানাকে জোরপূর্বক তুলে নিয়ে আসে। এরপর কি হয়েছে সব ওই তো জানেনি। আহান ইয়ানাকে রিংটা পরিয়ে দেয়, তারপর গালে আলতো করে স্পর্শ করে বলে, এনো বেবি, কেন ডাকিয়ে দাও আমাকে? তোমাকে তো আগেই বলেছিলাম কোনো ছেলের চারপাশে যাতে তোমায় না দেখে। তোমায় যেতে বারণ করেছিলাম, কিন্তু তুমি তো অন্য জনে তো আংটি পরে ফেলেছ। ও নিশ্চয়ই তোমায় স্পর্শ করেছে। কোথায় স্পর্শ করেছে বলো আমায়।
আহানের লাস্ট কথাটা রেগে চিৎকার দিয়ে বলে। ইয়ানা একটু কেঁপে ওঠে। এই তো দেখলো শান্ত, আবার এই অশান্ত। ইয়ানার ভাবনার মাঝে আহান ইয়ানার হাত ঘষতে থাকে আর বিড়বিড় করে বলে, এইখানে ছুঁয়েছে, তাই না? যদি পারতাম হাতটাই কেটে ফেলে দিতাম। আচ্ছা ইয়ানা, হাতটা যদি কেটে ফেলে দেয় কেমন হবে বলো তো? ইয়ানা আহানের কথা শুনে চমকে ওঠে, ভয়ে যেন তার আত্মা পাখি এখনই উড়াল দিবে। ইয়ানা ভয়ে ভয়ে বলে, কি কি বলছেনটা কি? হাত কেটে দিবেন মানেটা কি? আহান ইয়ানার অবস্থা দেখে বলে, ভেবেছিলাম কেটে ফেলবো, অন্য যেন ছোঁয়া লেগেছে তো তাই, কিন্তু এখন আর কাটবো না। কিন্তু আজ যে রিংটা আমি পরিয়ে দিয়েছি, যদি কখনো এটা খুলতে দেখে তাহলে আজকের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। ইয়ানা আহানের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, কেন করছেন এরকম? কেন এমন পাগলামো? আমাকে তো ভালোবাসেন না, তাহলে কেন এত অধিকার দেখান আপনি? যদি সৌন্দর্যের কারণে মোহে পড়ে থাকেন তাহলে ভুল করছেন মিস্টার অগ্নি চৌধুরী। আমি কারো মোহের শিকার হতে চাই না। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, সৌন্দর্য দিয়ে তোমায় বিচার করেনি, তবে তোমায় দেখার পর কোনো কিছুই সুন্দর লাগেনি। আর মোহিত মানুষ তখন পরে যখন কেউ কারোর প্রতি আকৃষ্ট হয়, কিন্তু আমি তো তোমার প্রতি আকৃষ্ট হইনি। ইয়ানা আহানের এই ঘোরানো পেঁচানো কথায় বিরক্ত হয়, তারপর কিছু একটা ভেবে হঠাৎ বলে ওঠে, আপনার এই একজোড়া চোখ কারোর সাথে খুব মেলে, কিন্তু কার সাথে মিলে আমি সেটা মনে করতে পারছি না এক্স্যাক্ট। আহান কিছুটা থতমত খেয়ে যায়। ঠিক তখনই একটা সার্ভেন্ট এসে খাবার দিয়ে যায়। আহান ইয়ানাকে উদ্দেশ্য করে বলে, সারাক্ষণ যদি আমার চোখের দিকে তাকিয়ে থাকো তাহলে সবার চোখই আমার চোখে দেখতে পাবে। তে চোখের পর্যবেক্ষণ না করে এখন খাবারটা খেয়ে নাও, বাড়িতে ফিরতে হবে তোমায়। ইয়ানা আহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যভাবে বলে, আপনার মনে আছে মিস্টার অগ্নি চৌধুরী, আমার যে একটা বাড়ি আছে? আমি তো ভেবেছিলাম রাস্তার মেয়ে ভেবে রাস্তা থেকে তুলে এনেছেন আপনি আমায়। ভাবলেন কিভাবে এত কিছুর পরেও এই খাবার আমার গলা দিয়ে নামবে? আর রইলো বাকি আপনার চোখের দিকে তাকিয়ে থাকা। নিজেকে এতটাও ইম্পর্ট্যান্ট ভাববেন না? কেন ভাবেন তো বলুন এতটা ইম্পর্ট্যান্ট আপনি? আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, কারণ আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ, তাই। আর যদি ভেবে থাকো তোমায় আমি জোর করে নিজের হাতে খাইয়ে দিব তাহলে সম্পূর্ণ ভুল। যতক্ষণ খাবার শেষ না করবে ততক্ষণ বাড়িতে যেতে পারবে না। এবার তুমি ভাবো কি করবে। বলে আহান গিয়ে ডিভানে বসে পড়ে। আর এইদিকে ইয়ানা আহানের 14 গোষ্ঠীর ফায়দা তুলতে তুলতে খাবারে হাত দেয়, কিন্তু তখনই ব্যথায় আহ করে ওঠে। আহান দ্রুত ডিভান থেকে বিছানায় আসে। দেখে তখন এইভাবে হাত ধোয়ার কারণে লাল হয়ে আছে, আর এখন সেই জায়গায় খাবার পড়ায় জ্বালা করছে। আহান ইয়ানাকে ধমক দিয়ে বলে, খাবারের চামচ ছিল, হাত ব্যবহার করতে কে বলেছে তোমায়? তারপর একটা ব্যথা উপশমের মলম লাগিয়ে দেয়। ইয়ানা মনে মনে বিড়বিড় করে বলে, জুতা মেরে গরু দান? যেই দানই হোক না কেন মারবো আমি, যেই দানই হোক না কেন মারবো আমি, আবার সেই জায়গায় মলম লাগাবো আমি। অগ্নি চৌধুরী জিনিসে অন্য ব্যক্তির নজর সে সহ্য করে না, তো এখন বক বক না করে বাধ্য মেয়ের মতো খাবারটি শেষ করো। এই সাইকো আমার মনের কথা বুঝলো কি করে? যেভাবে বিড়বিড় করো শুধু আমি না, সবাই বুঝবে। খাবার শেষ করো, কুইক। যেহেতু সে ক্ষুধার্ত, তার উপর পছন্দের খাবার পাস্তা আর মাটন বিরিয়ানি, তাই আর বসে থাকেনি। ইয়ানা জানে সে এখন খাবার না খেলে সত্যিই তাকে বাড়ি ফিরতে দিবে না। আগে বাড়ি ফেরা যাক, তারপর সব ভাবা যাবে। শুধু একবার বাড়ি ফিরতে দেন মিস্টার অগ্নি চৌধুরী, তখন হবে আসল খেলা। ইয়ানার ভাবনা ছেদ ঘটে সামনে থাকা ব্যক্তিটির কথা শুনে। যদি তুমি আমার থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করে থাকো তাহলে সেটা মাথায় থেকে ছুঁড়ে ফেলে দাও। যদি এমন হয় মহাসমুদ্রের পানিও শুকিয়ে যায় তবু তুমি আমার। যদি মরুভূমিতে সমুদ্রের উত্তাল হয়ে সৃষ্টির ভারসাম্য বিলীন হয়ে যায় তবুও তুমি আমার। যদি এক মুহূর্তের জন্য হিমালয়ের বরফ গলে প্লাবনের সৃষ্টি হয় তবুও তুমি আমার। শুধু এবার নয়, পরপারেও তুমি আমার। তাই আমাকে বাদ দিয়ে অন্যজনে হওয়ার মানসিকতা ছেড়ে দাও। এখনো অগ্নি চৌধুরী হিংস্র রূপ দেখনি। আমার কথার অবদ্ধতা করে আমি কোনো সীমা অতিক্রম করতে পারি তার কোনো ধারণাও নেই। তাই বলছি, অবদ্ধতা করো না। ইয়ানা শুধু আহানের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। কি সুন্দর ওনার কথার ধরন, কিন্তু মানসিকতা কতটা নিকৃষ্ট। জানেন তো মিস্টার অগ্নি চৌধুরী, কেমন একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র।
আর আপনি আমাকে কামনা করে যেটা এক সময় ঠিকই শেষ হয়ে যাবে। তখন আপনি থাকবেন এক মেরু আর আমি থাকবো আরেক মেরুতে। তাই আমি আপনাকে বলছি, প্লিজ আমার পেছন ছেড়ে দিন আপনি। আমি এই জায়গা থেকে অনেক দূর চলে যাব, ঠিক তত দূর যেখানে গেলে আমায় আর খুঁজে পাওয়া যাবে না, কখনো আপনার সামনেও আসবো না আমি। আহান ইয়ানাকে পরপর 3টি থাপ্পড় মারে। হঠাৎ আক্রমণে ইয়ানা নিজের শক্তি হারিয়ে দেওয়ালে ধাক্কা খায়, ফলে কপাল ফেটে রক্ত বের হয়ে পড়ে। আহান ইয়ানার চুলের মুঠি ধরে চিৎকার করে বলে, খুব শখ না আমার থেকে দূরে থাকার? ভালোভাবে বোঝালে কথা কানে যায় না। কি করব আমি তোকে? এত অবাধ্য কেন হোস? এক কাজ করি, মেরে ফেলি, তাহলে সব সমস্যার সমাধান। আমার থেকে দূরে যাওয়ার ইচ্ছা পূরণ করে দেয়। আহান ইয়ানার দিকে তাকিয়ে শুট করে দেয়। ইয়ানা 2 হাত দিয়ে কান চেপে ভয়ে চোখ বন্ধ করে নেয়। যখন নিজের শরীরে কোনো আঘাত অনুভব করতে পারল না, তখন আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে তাকায়। দেখে বেলকনিতে রাখা বিশাল বড় ফুলের টবটা ভেঙে মাটিতে পড়ে আছে। তার মানে ওকে শুট করেনি, ফুলের টবের দিকে শুট করেছে। এইটা ভেবে বুকে হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর আহানের দিকে তাকায়, দেখে সে কপালে বন্দুক ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহান এইবার ইয়ানার দিকে তাকায়। ইয়ানা আহানের তাকানো দেখে তাচ্ছিল্য হেসে বলে, কি ভেবেছিলেন মিস্টার চৌধুরী, ভয় পাবো? আপনার বন্দুক থেকে ছোড়া গুলি দেখে বাকিদের মতো চিৎকার করে উঠব? ইয়ানা এইসবে ভয় পায় না, ওকে? খুব অল্প বয়সে সে মৃত্যুকে আলিঙ্গন করে এসেছে, তাই মৃত্যু নিয়ে ভয়ে ওকে কাবু করতে পারে না। আহান কিছুটা শান্ত হয়ে ইয়ানার সামনাসামনি এসে দাঁড়ায়। তারপর চোখে চোখ রেখে বলে, সেজন্যই তোমাকে চাই আমার। তোমার সাহসিকতা আমি সত্যিই মুগ্ধ। যে মেয়ের একটু আগে যে মেয়ের একটু আগে সম্ভ্রমহানি হচ্ছিল, সে ভয় না পেয়ে এখনো চোখে চোখ রেখে কথা বলছে। সাহসী না হলে সেটা কয়জন পারে? এরপর আহান 1 মিনিটও দেরি করেনি, রুম থেকে বের হয়ে যায়। যেতে যেতে বলে যায়, আমি গাড়িতে যাচ্ছি, যদি বাড়ি ফিরতে চাও তাহলে আসতে পারো। ইয়ানা আর 1 মিনিটও দেরি না করে আহানের পেছন পেছন চলে যায়। ইয়ানা বাড়ির সামনে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতে নিবে, কিন্তু একজনকে দেখে থমকে যায়। দেখে সুমু সোফায় বসে আছে। ইয়ানা কয়েকটা ঢোক গিলে বলে, ইয়ানা, আজ তুই গেলি? পাগলি আজ ভীষণভাবে ক্ষেপে আছে। কোনোভাবেই মিস্টার চৌধুরীর কথা বলা যাবে না। সব তো ঠিক করেই দিব, তাহলে শুধু শুধু টেনশনে ফেলার কারণ নেই কোনো। ইয়ানা পা টিপে টিপে সবার আড়ালে রুমে ঢুকতে যায়, কিন্তু রুয়ানার কথায় দাঁড়িয়ে পড়ে। ওই তো আপু চলে এসেছে। রুয়ানার কথা শুনে সুমুও পেছন ফিরে তাকায়। ইয়ানা আর 1 মিনিটও দেরি না করে ডায়া এক দৌড় তাড়াতাড়ি করে গিয়ে মিসেস সেলিনার পেছনে দাঁড়ায়। আমু প্লিজ, আজকের মতো বাঁচাও, পাগলি ক্ষেপেছে। সুমুর আগে ফুঁসতে ফুঁসতে বলে, আন্টি, তুমি সামনে থেকে সরে দাঁড়াও, ওকে আজ আমি মেরে ফেলবো। ওর ওড়না আছে, কতটুকু চিনতে ছিলাম আমি। ইয়ানা সুমুর চিন্তার কারণ বুঝতে পেরে 2 হাতে কান ধরে বলে, প্লিজ জানো, আজকের মতো ক্ষমা করে দে, আর কখনো এরকম করব না, সত্যি। ওর ধারণা আছে কতটুকু চিনতে ছিলাম আমি। ঠিক আছে, করলাম ক্ষমা। এখন বল, কোথায় গিয়েছিলি? ঠিক আছে, তোরা দুজন বসে সব মিটমাট কর, আমি নাস্তা নিয়ে আসছি। ইয়ানা আর সুমু গিয়ে সোফায় বসে। সুমু কিছুটা চিন্তিত হয়ে বলে, ইনু, রায়হান বা অগ্নি চৌধুরী আসেনি তো? ওরা কিছু করেনি তো? প্লিজ ইনু, মন হয়ে থাকিস না, তাড়াতাড়ি বল। ইয়ানা সুমুকে আশ্বাস দিয়ে বলে, এমন কিছুই না। আসলে তুই যখন পানি আনতে দোকানে গিয়েছিলি, তখন একটা পথ শিশু আসে, বারবার খাবার চাচ্ছিল। তুইও আসছিলি না, তাই ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই আমি। ভেবেছিলাম খাবার কিনে দিয়ে চলে আসব, কিন্তু কিছুতেই রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছিল না মেয়েটা, পথ শিশু। তাই তাই এ নিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। এখন বিশ্বাস করলেই হয়। আল্লাহ আমায় ক্ষমা করে দিও মিথ্যে বলার জন্য, কিন্তু কি করব, আমি যে নিরুপায়। সুমু কপাল কুঁচকে তাকিয়ে আছে ইয়ানার দিকে। মানলাম তুই একটা কাজে আটকে গিয়েছিলি, কিন্তু ফোন ধরছিলি না কেন? তুই জানিস কতটা চিন্তায় ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো রায়হান তোকে কিডন্যাপ করেছে, বা অগ্নি চৌধুরী। ইয়ানা সুমু চিন্তার কারণ বুঝতে পেরে বলে, আসলে ফোন সাইলেন্ট ছিল। আর চিন্তা করিস না, এমন কিছুই হয়নি। আজ আর বাসায় যাওয়ার দরকার নেই, এখানেই থাক।
রাত ঠিক 12টা। রোয়ানা কিছু শব্দ পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। দেখে সবাই তার সামনে, সবাই দাঁড়িয়ে আছে। শুভ জন্মদিন আমার ছোট মা। শুভ জন্মদিন আমার ছোট্ট মিষ্টি ঝগড়ুটে বোন। রোয়ানা সবার উইশ করা দেখে খুশিতে আত্মহারা। থ্যাংক ইউ সো মাচ আব্বু, থ্যাংক ইউ সো মাচ আব্বু, আম্মু, আপু, সুমো আপি। তারপর তারা ছোটখাটো সেলিব্রেশন করে যার যার মতো গিয়ে ঘুমাতে চলে যায়। প্লিজ মিস্টার চৌধুরী, আমার সাথে এমন করবেন না। প্লিজ প্লিজ দূরে যান আমার থেকে, একদম কাছে আসবেন না। হঠাৎ ইয়ানা ঘুম থেকে চোখ মেলে তাকায়। পাশে সুমো গভীর ঘুমে আচ্ছন্ন। ও এতক্ষণ স্বপ্ন দেখছিল ভেবেই স্বস্তির নিঃশ্বাস নেয়। ভয়ে ওর হাত পা কাঁপছে। পাশ থেকে এক গ্লাস পানি এক শ্বাসেই খেয়ে ফেলে। আজ আপনি যা করেছেন তা কখনো ভুলবো না মিস্টার চৌধুরী। ঘৃণা করি আমি আপনাকে, ঠিক এতটাই ঘৃণা করি যে আপনার ছায়া দেখতেও অস্বস্তি হয় আমার। চলে যাব আমি অনেক দূর, যেখানে আপনি আমায় আর খুঁজে পাবেন না। হলাপাটি আর রোয়ানা তারা একটা বড় রেস্টুরেন্টে বসে আছে। কারণ আজ রোয়ানার জন্মদিন, তাই হলাপাটির তরফ থেকে জন্মদিন উপলক্ষে ছোট্ট একটি সেলিব্রেশন। এক এক করে সবাই রোয়ানাকে গিফট দেয়, যা পেয়ে সে খুব খুশি। ঠিক তখনই রোয়ানার কথায় সবাই পাশে তাকায়। আপুরা দেখো তো, উনি আহান ভাইয়া না? উনি তো বিদেশ গিয়েছিলেন, তার মানে ফিরে এসেছেন। তাই তো, উনি তো আহান ভাইয়া, সাথে রায়ানার ইউভি ভাইয়াও রয়েছেন। তাহলে ওনাদের বলি আমাদের সাথে অ্যাটেন্ড করতে। আর তাছাড়া অনেক দিন ধরে ওদের সাথে কথা হয় না, কথাও বলে নেওয়া যাবে। সব ঠিক আছে আয়াত, কিন্তু ওনারা কোনো দরকারেও তো আসতে পারে। হতে পারে কোনো বিজনেস মিটিং। এটা নারী মিটিং নয়, মটিং হলেও আরও মানুষ থাকতো, কিন্তু এইখানে ওরা তিনজন ছাড়া আর কেউ নেই। তোরা বস, আমি ডাকতে। আরও আহানদের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আহান অরোরাকে চিনতে 1 মিনিটও দেরি করেনি, তাই একটা মুচকি হাসি দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? একা এসছো? থেকে নিজের ফ্রেন্ড তারা সবাই এসছে? আজি ভাইয়া, আজ আমাদের রুয়ানার জন্মদিন, তাই আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা আয়োজন। আপনারাও আসুন না। আরোর কথা শুনে ইভি মনে মনে ভাবে আজ পিচ্চির জন্মদিন। কেন নয়, চলো। তারপর তারা সেলিব্রেশনে জয়েন করে। আহান যথাসম্ভব নিজের দৃষ্টি ইয়ানার আড়ালে রাখার চেষ্টা করছে, কারণ ইয়ানা বলে দিয়েছে অগ্নি চৌধুরীর চোখ জোড়ার সাথে অন্য কারো চোখ জোড়ার খুব মিল পাওয়া যায়। ইউভি রুয়ানার দিকে তাকিয়ে দেখে মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে। সাদা পাথরের কারুকাজ করা একটা সিম্পল গাউন আর মুখে হালকা মেকআপ। মেয়েটা বাচ্চা সুলভ চেহারাতে যেন অদ্ভুত এক আকর্ষণ রয়েছে। তারপর কিছু একটা মনে পড়তেই রোয়ানাকে প্রশ্ন করে, আচ্ছা পিচ্চি, তোমার বয়স কত? মানে আজ কত বছর বয়স হয়েছে তোমার? রোয়ানার মুখ থেকে হাসি উবে গেল পিচ্চি ডাক শুনে। সে এখনো পিচ্চি নাকি? আজব। আমাকে একদম পিচ্চি বলবেন না, আর আমার আজ 16 বছর পূর্ণ হয়েছে। ইউভি আহত স্বরে বলে, হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছো। 16 বছর কম নাকি? হাই কপাল, ভালোবাসার জন্য আর কোনো মেয়ে পেলি না? শেষ কিনা হাটের বয়সী মেয়েকে পছন্দ করতে হলো। আমার বয়স 27 আর ওর 16। আল্লাহ, কত ফারাক! ঠিক সময় বিয়ে হলে ওর সমান একটা মেয়ে থাকতো আমার। কবে বড় হবে এই মেয়ে? আড্ডার মাঝে কেউ একজন সুমুকে গভীরভাবে পরখ করছে। সেটা কি ও বুঝতে পারছে, নাকি বুঝেও না বুঝের অভিনয় করছে? অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তারা সবাই সবার থেকে বিদায় জানিয়ে যার যার বাড়িতে ফিরে আসে। ইয়ানা ফ্রেশ হয়ে নিজের রুমে আসে আর ভাবছে কিভাবে নিজের আব্বু আম্মুকে রাজি করাবে। তারা কি সত্যিই রাজি হবে, নাকি আমাকে নিরাশ করবে? যা হওয়ার হোক, বললে তো আর মেরে ফেলবে না। বলে সে তার আব্বু আম্মুর রুমের দিকে যায়। তারপর দরজার সামনে গিয়ে বলে, আমি কি ভেতরে আসতে পারি? আসাদ হোসেন মেয়ের দিকে তাকিয়ে বলে, বাবা মায়ের রুমে ঢুকতে অনুমতি নিতে হয় না, ভেতরে আয়। ইয়ানা ভেতরে আসতে আসতে বলে, যার রুমই হোক না কেন, আব্বু অনুমতি নেওয়া একটা ম্যানার্স, আর সেটা তুমিই শিখিয়েছো আমাদের। আসাদ হোসেন মেয়ের কথায় প্রফুল্ল হেসে বলেন,
ঠিক আছে আমার মা, কিন্তু এত রাতে আমাদের রুমে কোনো দরকার নাকি? ইয়ানা যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। সে এবার আমতা আমতা করে বলে, না আব্বু, কিছু কথা ছিল তোমার সাথে। বল, কি বলবে? এতে ঘাবড়ানোর কি আছে? কখনো তোর কথাকে অমান্য করেছে? কারণ আমি জানি আমার মেয়ে সঠিক সিদ্ধান্তই নেবে, নিজের বাবাকে কখনো নিরাশ করবে না। ইয়ানা নিজের বাবাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আব্বু, এতটা বিশ্বাস করার জন্য। আর তোমার বিশ্বাসের মর্যাদা সব সময় রাখার চেষ্টা করব। ওকে, বল কি বলবে? ইয়ানা একটা শ্বাস নিয়ে বলে, আসলে আব্বু, আমি ভেবেছিলাম আমাদের এইখানে তো তেমন কেউ নেই, আমাদের সমস্ত আত্মীয় চট্টগ্রামে, তাই বলছিলাম বিয়েটা ঢাকায় না হয়ে চট্টগ্রামে হলে হয় না? দাদা দাদু মারা যাওয়ার পর আমরাও আর যাইনি ওখানে। এই বিয়ে উপলক্ষে আমরা আবার সবার সাথে দেখা করে আসতে পারবো। তাই বলছিলাম বিয়েটা ঢাকায় না হয়ে চট্টগ্রাম হলে ভালো হতো, যদি তুমি রাজি থাকো আর কি। ইয়ানা ভয়ে ভয়ে আসাদ হোসেনের দিকে তাকায়। আব্বু না আবার রাগ করে, কিন্তু ইয়ানা অবাক, কারণ আসাদ হোসেনের মুখে হাসির ঝিলিক। আসাদ হোসেন ইয়ানার দিকে তাকিয়ে বলে, একদম আমার মনের কথাটা বলেছিস। আমিও ভেবেছিলাম, কিন্তু কিছু একটা মনে করে তো তা প্রকাশ করিনি। কতদিন ধরে নিজের ভাসবিটা দেখছি না, বুকটা যেন হাহাকার করছে। ইয়ানা খুশিতে নিজের বাবাকে জড়িয়ে ধরে বলে, তার মানে তুমি রাজি? ধন্যবাদ আব্বু। তোর বিয়ে উপলক্ষে তোর দাদা দাদির কবরটাও জিয়ারত করে আসবো। ঠিক আছে তাহলে, আম্মু নিজ থেকে আসলে এ নিয়ে আলোচনা করো তুমি। খাবার সময় তোমাদের দুজনের সামনে বলতাম, কিন্তু কোনো এক কারণে বলিনি আমি। এখন তুমি আম্মুকে জানিয়ে দিও। ইয়ানা নিজের বাবা মায়ের রুম থেকে বের হয়ে নিজের রুমে যায় আর মনে মনে বলে, আমি জানি মিস্টার চৌধুরী আপনি সর্বক্ষণ আমার দিকে নজর রাখেন, তার জন্যই তো সিসি ক্যামেরাও লাগিয়েছেন পুরো ঘর জুড়ে, কিন্তু বাবার রুমে নিশ্চয়ই লাগাননি। কারণ আর যাই হোক, ওনাদের এখানে লাগাবেন না আমি জানি, তাই তো কথাটা খাবার টেবিলে না বলে সোজা আব্বু আম্মুর রুমে গিয়ে বললাম। দেখি এবার কিভাবে আমার যাওয়া আটকান আর আমার বিয়ে আটকান। কেটে গেল এর মাঝে 2 দিন। আজ ইয়ানা তারা চট্টগ্রামে যাচ্ছে, সাথে সুমুও রয়েছে। শুধু ও জানে কেন তারা সবাই চট্টগ্রামে যাচ্ছে। হল্লাপাটি সবাই জানে, কিন্তু তারা এখন যাবে না। বিয়ের আগের দিন উপস্থিত হবে। সুমুর বর্তমান অভিভাবক যেহেতু আসাদ হোসেন, তাই সুমু ইয়ানার সাথেই যাচ্ছে। ইয়ানা তারা সবাই আগের দিন ব্যাগ গুছিয়ে রেখেছিল, তাই এখন আর কষ্ট করতে হচ্ছে না। ঠিক তখনই আননোন নাম্বার থেকে সুমুর ফোনে একটি মেসেজ আসে। দেখে এটা সেই নাম্বার যেটা ওকে প্রতি রাতে বিরক্ত করে। তবে আস্তে আস্তে এখন ভালো লাগতে শুরু করেছে। আগের মতো বিরক্ত অনুভব হয় না, অনেকটা বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে উঠেছে। সুমু কিছুক্ষণ চ্যাটিং করে ফোন ব্যাগে ঢুকিয়ে ফেলে। আশেপাশে সবাই জানে ইয়ানা তারা বেড়াতে যাচ্ছে, কিন্তু কেউ জানে না ওইখানে বিয়ের জন্য যাচ্ছে। ইয়ানা সবাইকে বলতে নিষেধ করেছে যাতে কেউ না জানে। তারা প্রায় 8 ঘন্টা জার্নি করার পর চট্টগ্রামে পৌঁছায়। অনেকদিন পর সবাই সবাইকে দেখে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া করে এক এক করে ঘুমাতে চলে যায়। সারাদিন জার্নি করার ফলে সবাই ভীষণ ক্লান্ত। এদিকে আরো 2 দিন কেটে গেল। আহান এই 2 দিনে ইয়ানার কোনো খোঁজ পায়নি। শহরের অলিতে গলিতে লোক লাগানো হয়েছে ইয়ানাকে খোঁজার জন্য, কিন্তু বারবার সবাই নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। আহান নিজের বিলাসবহুল বাড়ি বসে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে, কিছুতেই তার মাথা ঠান্ডা হচ্ছে না। ইয়ানাকে হাতের কাছে পেলে জ্যান্ত কবর দিত। ঠিক তখনই এইখানে আরিফ এসে বলে, স্যার, ইয়ানা ম্যাম তো চট্টগ্রামে গিয়েছেন নিজ দাদার বাড়িতে, একটু আগেই খবরটা পেলাম। আহান আরিফের দিকে তাকিয়ে বলে, শুধুই কি বাড়িতে গিয়েছে নাকি অন্য কিছু? আরিফ আহানের প্রশ্নে আমতা আমতা করে বলে, স্যার, যতটুকু খবর পেয়েছি সবাই তাই বলল, তার বেশি কিছু জানি না। ঠিক আছে, যা। আরিফ চলে যেতে আহান একটা রহস্যময় হাসি দিয়ে বলে, কাজটা তুমি ঠিক করনি। আমার অনুভবে সে যেতে সাবধান করেছিলাম, শোনোনি। অবাধ্য হতে বারণ করেছিলাম, কিন্তু অবাধ্য হয়েছ। অন্য কারোর হাওয়া চিন্তা করতে বারণ করেছিলাম, কিন্তু মারোনি। এবার বুঝবে অগ্নি চৌধুরী কি জিনিস।
বলেই ওয়াইনের গ্লাসটা চেপে ধরে। এতটাই জোরে ধরেছিল যে গ্লাসটা ভেঙে বাজেভাবে হাতে গেঁথে গিয়েছে। কিন্তু আহানের এইসব নিয়ে কোনো চিন্তা নেই। দেখতে দেখতে কেটে গেল আরো 20 দিন। এই 20 দিনে না তো আহান ইয়ানার কোনো খোঁজ নিয়েছে আর না তো ওকে আনতে গিয়েছে। আজ ইয়ানার গায়ে হলুদ। যেহেতু বিয়েটা ঘরোয়াভাবে হচ্ছে তাই কোনো মেহেন্দি অনুষ্ঠান বা গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে না। হল্লাপাটি তারা সবাই চলে এসছে। এত দূরে আয়াত আর ইয়ানার বাবা তারা দিতে চায়নি, তবে তারা কোনো রকম রাজি করিয়ে এসছে। তারা সবাই অনুষ্ঠান শেষ করে রুমে চলে যায়। অনেক দিন পর সব বন্ধুরা একসাথে হওয়ায় তারা ইয়ানার রুমে গিয়ে আড্ডায় মেতে ওঠে। আমরা কখনো ভাবতেও পারিনি তোর বিয়ে এরকম ঘরোয়া উপায়ে হবে। কত ইচ্ছে ছিল, মজা করব, আনন্দ করব, নাচ হবে, গান হবে। এখন ঘরোয়া উপায় হচ্ছে, তারপর উনি নিজের কাজটা শেষ করে আসলে সবাইকে জানিয়ে বিয়ে করব। ও মাই গডনেস, ইনু এখনই জিজুকে উনি বলা শুরু করেছিস? বলেই সবাই হাসা শুরু করে। সবই তো বুঝলাম, কিন্তু তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? অগ্নি চৌধুরী আসার পর থেকে রায়হানের কোনো খোঁজ নেই, এমনকি একবারের জন্যও দেখিনি। তোদের কি একটু খটকা লাগছে না? এইটা আমার মাথায় অনেকদিন এসেছিল, কিন্তু এক হিসেবে তো ভালো হয়েছে। এখন ইয়ানাকে আর কেউ বিরক্ত করবে না। বিরক্ত করে না মানে? ভুলে গেছিস দি গোল্ডেন অফ মাফিয়া গ্রুপের লিডার অগ্নি চৌধুরী কথা? উনি রেহানে থেকে অনেক ধাপে গিয়ে, কিন্তু ইয়ানা অগ্নি চৌধুরী তোর বিয়ের খবর জেনেও কেন এত চুপ রয়েছেন? হয়তো মোহ কেটে গেছে তাই। না, মোহ কাটেনি, কারণ মিস্টার চৌধুরী জানেনই না কাল আমার বিয়ে। একবারও তোদের মনে হয় না যে চট্টগ্রামে দাদা দাদুর মৃত্যুর পর আব্বু আম্মু জোর করলেও আসতাম না? আজ কেন আমি নিজ ইচ্ছায় এখানে বিয়ে করতে আসলাম? কারণ ঢাকায় বিয়ে করলে উনি কোনো না কোনোভাবে জেনেই যেত, কিন্তু চট্টগ্রামের কথা কোনোভাবেই জানতে পারবে না। আর যদি জেনেও থাকে তাহলে ভাববে বেড়াতে এসেছি। হয়তো জানেনি, জানলে এতক্ষণে চলে আসার কথা। যাই হোক, কিন্তু ইয়ানা, অগ্নি চৌধুরী একজন মাফিয়া। উনি এমনি এমনি কারো পিছু নেয় না। এমনও তো হতে পারে যে উনি তাকে সত্যি সত্যি ভালোবাসে। এটা কোনো মোহ বা কামনা নয়। হল্লাপাটি সবাই আরুর কথায় সম্মতি জানায়। ইয়ানা তখন তাচ্ছিল্য হেসে বলে, ভালোবাসা মাই ফুট। উনি কখনো বলেছেন যে উনি ভালোবাসেন আমায়? আমি 1000বার জিজ্ঞেস করেছি, উনি 1000বার না করেছেন। আর যদি ভালোবাসতেন তাহলে নিশ্চয়ই খোঁজ করতেন, তাই না? ওকে ঠিক আছে, রাগ করিস না, বাদ দে এসব কথা। কাল তোর বিয়ে, এইটা নিয়ে ভাব। তারপর তারা আরো কতক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু দুইজন ব্যক্তির চোখে ঘুম নেই। সকালে বাড়ির মহিলা তারা হাতে হাতে কাজে লেগে পড়ে। একটু আগেই ছেলের বাড়ির সবাই উপস্থিত হয়েছে। তাদের বাড়ি থেকে শুধু সাহিল মির্জা, তার বাবা আর মা, ইমতিয়াজ মির্জা আর হেনা মির্জা আর কয়েকজন আত্মীয় আসে। বাহিরের কোনো লোক আসেনি। তাদের আপ্যায়ন পর্ব শেষ করা হয়। এখন বিয়ের জন্য কাজী চলে আসে। ইয়ানাকে নিয়ে এসে সাহিলের পাশে বসানো হয়। কাজী বিয়ে পড়ানো শুরু করে। ইমতিয়াজ মির্জার একমাত্র ছেলে আব্রাহাম সাহিল মির্জার সাথে আসাদ হোসেনের বড় মেয়ে ইয়ানা বিনতে আসাদের 20 লক্ষ টাকার দেনমোহরে বিয়ে ধার্য করা হয়েছে। এখন তুমি যদি রাজি থাকো তাহলে বলো মা, কবুল? ইয়ানার ভেতর ছাদ করে ওঠে। বারবার শুধু আহানের অবয়ব ভেসে উঠছে। কান্না আসছে প্রচুর। নিজেকে খাপছাড়া লাগছে। ইয়ানার ভাবনার মাঝে কাজী সাহেব পুনরায় বললেন, বলো মা, কবুল? ইয়ানা কিছু একটা ভেবে নিজের মনকে শান্ত করে নেয়। তারপর বলে দেয় 3টি শব্দ, কবুল। তারপর সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাজী সাহেব পুনরায় সাহিলের কাছে গিয়ে বলে, তুমি বলো বাবা কবুল। সাহিল কবুল বলতে যাবে, ঠিক তখনই দরজার কাছ থেকে 3টি শব্দ ভেসে আসে, কবুল কবুল কবুল। সবাই সেই আগত ব্যক্তিটির দিকে তাকায়। ইয়ানা এতক্ষণ কান্না করছিল, তাই সে নিজের মাথা তুলে তাকায়। তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে, কারণ দরজার সামনে ব্লু কালারের হুডি পরে দাঁড়িয়ে আছে স্বয়ং অগ্নি চৌধুরী। ইয়ানা অস্ফুট ভাষায় বলে, মিস্টার চৌধুরী। বিয়ে বাড়িতে সবাই কানাঘুষা লেগে যায় যে কে এই ছেলে। আর হল্লাপাটি তারা ভয়ে এক একজনের আত্মা শুকিয়ে যাচ্ছে, কারণ তারা অগ্নি চৌধুরীর রাগ সম্পর্কে অবগত। আসাদ হোসেন এবার রেগে বলে ওঠে, এই ছেলে কে তুমি? বিয়ের মাঝখানে বড়ের জায়গায় তুমি এসে কবুল বলছো?
আহান 2 হাত প্যান্টের পকেটে গুজে আস্তে আস্তে বলে, কেন শ্বশুর আব্বু? আমি আপনার মেয়ের জামাই। মেয়ের জামাই মানে? আমার কোন মেয়ের সাথে বিয়ে দিয়েছি তোমায়? আহান একটা মুচকি হাসি দিয়ে বলে, বয়স হয়েছে ঠিক আছে, তাই বলে এখনকার কথা এখনই ভুলে যাবেন? একটু আগে তো কবুল বলে বিয়ে করলাম। আসাদ হোসেন বিরক্তি নিয়ে বলে, এই ছেলে কি ফাজলামি করছো? তোমার সাথে কি আমার ফাজলামি সম্পর্ক? এখনই বের হও, নয়তো পুলিশ ডাকবো। আহান এবার আস্তে আস্তে মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলে, মেইন পয়েন্টে এসছেন, শ্বশুরব্বু হন আপনি। এটা তো আর মজার সম্পর্ক নয়। আসাদ হোসেন এবার চরম রেগে গিয়ে বলেন, এই ছেলে, তুমি যদি এখন বের না হও তাহলে পুলিশ ডেকে এনে বের করাবো, তারপর জেলের মুখ দেখতে হবে। তাই বলছি বের হয়ে যাও। আহান নিচের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে তাকিয়ে আসাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেশে এমন কোনো জেল এখনো হয়নি যেখানে অগ্নি চৌধুরীকে বন্দি করবে। এই কথাটা সবার কানে বাজের ন্যায় ঠেকল। উনি তাহলে অগ্নি চৌধুরী। যেহেতু এটা চট্টগ্রাম, তাই অনেকে চিনতে পারেনি। আর তাছাড়া আহান আজ সম্পূর্ণ অন্যভাবে এসছে, যেভাবে ও মাফিয়া জগতে উপস্থিত হয়। ইয়ানা এইবার আহানের সামনে এসে দাঁড়ায় আর বলে, এখানে কেন এসেছেন মিস্টার চৌধুরী? দেখুন, এটা একটা ভদ্র ফ্যামিলিতে। হাত জোর করছি, এখান থেকে চলে যান আপনি। আপনার মাফিয়াগিরি অন্য কোথাও গিয়ে দেখান আপনি। ইয়ানা বলতে দেরি, কিন্তু আহানের হাতে চর পড়তে দেরি হয়নি। পরপর শক্ত হাতে চর খেয়ে সামলাতে না পেরে ছিটকে পড়ে। একটু আগে যে বাড়িটা খুশিতে মেতে উঠেছিল, কিন্তু এখন এটা যেন একটা মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। আহানের পৈশাচিক রূপ দেখে একজন ভয় কাঁপাকাঁপি শুরু করে দেয়। সাহিল এতক্ষণে চুপ থাকলেও এখন আহানের উদ্দেশ্যে বলে ওঠে, এরকম অভদ্রতা মানে কি মিস্টার চৌধুরী? আপনি আমার হবু স্ত্রীর গায়ে হাত তুলছেন কেন? আহানের রাগে চোখ দুটো লাল হয়ে আসে। অতিরিক্ত রাগের কারণে শরীরের রগগুলো ভেসে উঠেছে। সাহিলের কথা ছিল রক্তে আগুন ধরার মতো। সে সাহিলের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, তুই এখানে দাঁড়া, তোর ব্যবস্থা অনেক আগেই করা উচিত ছিল। আর তুই কার জন্য কাজ করেছিস সেটা আমিও খুঁজে বের করব। তারপর কাজী সাহেবকে ডাক দিয়ে বলে, কাজী সাহেব, বাকি বিয়ের কাজ শেষ করুন। ইয়ানা নিজের চুল থেকে আহানের হাত সরাতে সরাতে বলে, কখনো আপনার মতো জানোয়ারকে আমি বিয়ে করব না। যদি আপনি আমার জীবনও নিয়ে নেন, তারপরেও না। আহান খেপে গিয়ে ইয়ানা চিবুক শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, ভয় করছে না? জানের মায়া নেই তো? অকালে মরার শখ জেগেছে? বারণ করেছিল না আমাকে ছাড়া অন্য পুরুষকে কল্পনা করতে? তাহলে বসে যেছিস কেন? ইয়ানা ব্যথায় নাকমুখ খিচে ফেলে। আহানের শক্ত হাতের কাছে ইয়ানার গালটা তুলার সমতুল্য। আপনার বারণ কেন শুনতে হবে আমায়? আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। আহান ইয়ানার কথা শুনে রহস্যময় হাসি দিয়ে বলে, জানতাম তুমি তো সহজে রাজি হবে না, তাই অন্য দিক দিয়ে তীর ছুড়েছে। আর এই জার্নারের সাথেই সারা জীবন কাটাতে হবে। ইয়ানা কপাল কুঁচকে বলে, মানে? আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, আরে বেব, এত তারা কিসের?